কিরে আলমগীর, কি খবর তোর? তুই কি মনে করছিলি এই রমজানের হাত থেকে পালাইয়া তুই বাঁচতে পারবি? এই রমজানের হাত থেকে পালাইয়া আজ পর্যন্ত কোনো বেঈমানি বাঁচতে পারে নাই। তুই কিভাবে নিজেরে বাঁচায় রাখতে পারলি? দোস্ত, বিশ্বাস কর, আমি বাধ্য হইয়া তোর সাথে এই কাজটা করছি। আমি কখনোই ইচ্ছাকৃতভাবে কাজটা করছিলাম না। তুই আমারে দয়া করে ভুল বুঝিস না। তোর এইসব কোনো রকমের বক্কর চক্কর কথাবার্তা এখানে আর চলবো না। তুই আমার সাথে অনেক বড় একটা বেইমানি করছস। টাকা নিয়ে গেছস, আমার সাথে আর কোনো রকমের কোনো যোগাযোগ করস নাই তুই। তরে আমি সেই দিন থেকেই নানান জায়গায় খুঁজা বেড়াইতাছি। এতদিন পর গা তোরে হাতের কাছে পাইছি। তুই কি মনে করছস এই রমজানের টাকা মাইরা দিয়া তুই শান্তিতে ঘুরে বেড়াইতে পারবি? আমার নাম রমজান রে, রমজান। এই রমজান, ওর সাথে তুই কিসের এত কথা বলিস? আগে পটার পট কয়েকটা লাগাই দে, তারপর ওর সাথে কথা। শালার কত বড় সাহস আমাদের টাকা মাইরা দেয়! আমাদের টাকায় হাত দেওয়ার সাহস এই ঢাকা শহরের বুকে কোনো সন্ত্রাসী নাই। ওই কত বড় সন্ত্রাসী হইছে, আজকে ওরে উল্টা করে নিয়ে ঝুলাইয়া তারপর পরীক্ষা করব। বুঝলাম তুই এসআই খালেকের চাপে পড়া আমাদের কাছ থেকে টাকাটা নিছস। তাইলে তুই পরবর্তীতে আমার সাথে আর দেখা করলি না কেন? আমার সাথে দেখা কইরা তুই বিষয়টা আমারে খুইলা বলতি, তাহলে তো আমি এর একটা সমাধান বের করে দিতে পারতাম। তোর কারণে বাবলু ভাইয়ের কাছে আমি কতটা অপমানিত হয়েছি সেটা কি তুই জানস? বিশ্বাস কর দোস্ত, ওই ঘটনার পর আমি তোর সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু সেই সময়ই পুলিশ আমারে গ্রেপ্তার করে নিয়ে যায়, যার কারণে পরবর্তীতে তোর সাথে আমার আর কোনো রকমের কোনো যোগাযোগ হয় নাই। পুলিশ যদি তখন আমাকে গ্রেপ্তার করে না নিয়ে যাইতো, অবশ্যই রমজান আমি তোর সাথে দেখা কইরা বিষয়টা তোরে আমি বুঝাই বলতাম। কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার জন্য আমি আর তোর সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারি নাই। কি আর বলবো রমজান, বল। এসআই খালেক আমার কাছ থেকে এই পর্যন্ত 10 লাখ টাকা খাইছে, এখনো আবার ফোন দিয়া 1 লাখ টাকা চাইতেছে। বিশ্বাস না হইলে তুই আমার ফোন নিয়া চেক করে দেখ। মাত্রই আমি এসআই খালেকের সাথে কথা বললাম, ওর সাথে কথা বইলাই গাড়িতে উঠছি, এর ভিতরেই তোরা ফলো করছস আমারে। তাই আগে আমি চিন্তা করছি যে বাবলু ভাইয়ের সাথে দেখা কইরা এই দেড় ছাইরাই পালাইয়া চইলা যাইমু। আলমগীর, তুই কি তাহলে এখন বাবলু ভাইয়ের হইয়াই কাজ করতেছস নাকি? না রে দোস্ত, বাবলু ভাইয়ের হইয়া আমি কিছুদিন কাজ করছিলাম, তারপরে আবার ডেন্ডি শাকিল দেশে ঢোকার পর ডেন্ডি শাকিলের সাথে কাজ করছি এতদিন। আর ওর কাছে থাকা অবস্থায় পুলিশের হাতে মাদক সহ গ্রেপ্তার হই। আর আজকে আমি জেল খাইটা বের হয়ে আসলাম। নিয়ত করছি যে ডেন্ডি শাকিলের সাথে আর কোনো রকমের যোগাযোগ করব না, সরাসরি বাবলু ভাইয়ের কাছে চইলা যাইব। বাবলু ভাইকে সব বিষয় খুইলা বইলা একটা সমাধান বের করব। আর ডেন্ডি শাকিলের কাছেও যায়া কোনো লাভ নাই, ওর যে কোনো সময় ক্রস ফায়ার হইতে পারে, কারণ অবৈধভাবে দেশে ঢুইকাই অনেক কয়টা আকাম কইরা ফালাইছে অলরেডি। যাক, তাহলে কনফার্ম হওয়া গেল এখন ডেন্ডি শাকিল যে দেশে আছে। ওর কাছেই ডেন্ডি শাকিলের তথ্য বের করা যাইব। দেখি ওর একটু বাজায়া শাকিল রে ওর কাছ থেকে ওর আস্তানার ঠিকানা নিতে পারি কিনা। একবার যদি
ঠিকানাটা পাওয়া যায়, তাহলে আর কোনো রকমের কোনো চাপ থাকবো না। শালারে যে কোনো মুহূর্তে উড়াই দিতে পারবো। শোন আলমগীর, তোর কাছ থেকে যে টাকাগুলো আমি পাই সেইগুলো তোরে মাফ করে দিতে পারি এক শর্তে। সেজন্য তোর আমার হইয়া কিছু কাজ করে দিতে হইব। শাকিলের সাথে দেখা করাটা আমার খুব জরুরি দরকার। তাই তোরে আমার আর নিতাইকে শাকিলের আস্তানার ঠিকানা দিতে হইব। যদি শাকিলের সাথে একবার দেখা করাইতে পারস, তাহলেই আমার কাছ থেকে যে টাকাগুলো তুই নিছস সম্পূর্ণ আমি মাফ করে দিব তোকে। সত্যি বলছস? শাকিলের সাথে তোর দেখা করাই দিতে পারলে তুই আর এই টাকাগুলো আমার কাছে চাইবি না তো? তোরে কি বললাম আমি, এই রমজান এক কথার মানুষ। একবার যেহেতু তোরে বলছি, সেহেতু এ কথার আর কোনো নড়চড় হইব না। তুই শুধু আমারে শাকিলের সাথে দেখা করার একটা ব্যবস্থা করে দে, তারপরেই তোর কাজ শেষ। তোর কাছ থেকে আমি বাকি জীবনে আর কোনো দিনও এই টাকার বিষয়ে প্রশ্ন করব না। তুই ওর সাথে আমার দেখা করার দেওয়ার ব্যবস্থা কর। ওর সাথে দেখা করাটা আমার খুবই ইমার্জেন্সি দরকার। শোন রমজান, ওর সাথে তোরে আমি দেখা করাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ওই তো ঘন ঘন আস্তানা চেঞ্জ করে। জেলখানায় ঢোকার আগে যে আস্তানায় ছিল, হয়তো বা এখন ওই সেই আস্তানা চেঞ্জ করে ফেলাইছে। এতদিন জেলের ভিতরে একদিনও আমার সাথে কেউ দেখা করতে আসে নাই। তবে আমার বন্ধু রকি, ওর কাছে গেলে ওর আস্তানার সম্পূর্ণ ডিটেলস পাওয়া যাইব। চল তাহলে রকির কাছে যাই। তোর কি মনে হয় রে রমজান, ওই কি সত্যি সত্যি আমাদের শাকিলের আস্তানার ঠিকানা বের করে দিব, নাকি আমাদেরকে বোকা বানানোর জন্য পুরান ঢাকায় নিয়ে যাইতেছে? যদি ওইখানে নিয়া আমাদের সাথে কোনো রকমের চালাকি করার কোনো ব্যবস্থা করে, তাহলে কি করবি? শামসু ভাইকে বিষয়টা আগে থেকে জানায়া তারপর গেলে হইতো না ওইখানে? আরে না, এই বিষয়ে শিওর না হওয়া পর্যন্ত শামসু ভাইকে কিছুই বলা যাইব না। আর ও কি বলল শুনলি না? কেবলই জেল খাইটা আজকাই বের হয়ে আইছে। বাইরে কি হয়েছে না হয়েছে সেই সম্পর্কে ওর কাছে কোনো রকমের কোনো ধারণা নাই। ডেন্ডি শাকিলের সাথে যে আমাদের গ্যাঞ্জাম হয়েছিল সেটা ও জানে না। তাই ও আমাদেরকে সঠিক তথ্যই দিব। ভয় পাওয়ার কিছু নাই এইখানে। তুই চল এক আমার সাথে। তা ঠিক আছে, ও না হয় এই সম্পর্কে কিছুই জানে না, কিন্তু রকি তো মনে হয় সবই জানে। ওই যেহেতু বাইরে আছে, তাই ডেন্ডি শাকিলের সাথে যে আমাদের গ্যাঞ্জাম হয়েছে সেটা তো রকি ঠিকই জানার কথা। এত কিছু জানার পরেও রকি কি আমাদেরকে ডেন্ডি শাকিলের আস্তানা ঠিকানা দিব, না উল্টা আমাদেরকে বিপদে ফালাই দিব? সাবধানে কিন্তু থাকিস রমজান। এত কথা বলিস না তো, আগে যাইতে দে। এত কথা বলিস না তো, আগে যাইতে দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম হাসান। স্যার আমাকে ডাকছিলেন? হ হাসান, শোনো, তোমাকে এখন একটা ইমার্জেন্সি কাজ করতে হবে। কি কাজ স্যার? বইলা ফেলেন একবার শুধু, আমি সঙ্গে সঙ্গে করে দিতেছি স্যার। শোনো হাসান, তোমাকে এখন ইমিডিয়েটলি উপজেলা পরিষদের যে সচিব আর আরিফের ড্রাইভার এবং ইঞ্জিনিয়ার, এই তিনজন ব্যক্তিকে থানায় তুলে নিয়ে আসতে হবে। ওদের সাথে আমার আলোচনা করার আছে। তুমি ইমার্জেন্সি ওদেরকে
থানায় নিয়ে আসার ব্যবস্থা করো। কেন স্যার, হঠাৎ করে এদেরকে তুলে নিয়ে আসার নির্দেশ দিতেছেন কেন? বললাম না হাসান, ওদের সাথে আলোচনা করার আছে। আরিফের মুখ দিয়া তো কোনো কিছুই স্বীকার করাইতে পারলাম না। দেখি এবার এদের সাথে কথা বইলা কোনো তথ্য বের করতে পারি কিনা। অবশ্যই আরিফের যেহেতু সঙ্গে সঙ্গে এরা থাকতো, তাই আরিফের বিষয়ে এদের কাছে কিছু না কিছু তথ্য পাওয়া যাইব। তুমি ইমিডিয়েটলি ওদেরকে থানায় তুলে নিয়ে আসার ব্যবস্থা করো। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নাই। আমি এখনই এদেরকে থানায় নিয়ে আসার ব্যবস্থা করতেছি। ওদের সাথে জোরাজুরি করার কোনো দরকার নেই। যদি ওরা কিছু বলে, সরাসরি আমার কথা বলবে যে স্যার আপনাদের সাথে আলোচনা করবে। বুঝতে পারছি স্যার, সমস্যা নাই। এখন তাহলে আমি বের হলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে লিয়াকত যে, বসো। ইরফান, তুমিও বসো। আঙ্কেল, তাহলে কি করলেন? আগামীকালকে তো ওনাদের হিয়ারিং এর ডেট। এবারের হিয়ারিং এ কি কাউকে জামিন করাইতে পারবেন? কি যে বলো না লিয়াকত, এবার তো আস্থা একদম তেলতেলা। কোর্টে ওঠার সাথে সাথেই 100% জামিন হয়ে যাইব ওনাদের। এবার সব লাইন আমি তেলতেলা করে রাখছি। এবার আর কোনো জায়গায় কোনো রকমের ঝামেলা হইব না। আঙ্কেল, প্রতিবার তো একই কথা বলেন যে এবার জামিন হয়ে যাইব, কিন্তু হিয়ারিং এর দিন তো কাউকে জামিন করাইতে পারেন না। এবারও কি সেরকমই হইব? দেখেন আঙ্কেল, বিষয়টা কিন্তু অনেক লেন্দি হয়ে যাইতেছে। অনেক দিন হয়ে গেল, এত চেষ্টা কইরাও কাউকে জামিনে এখন পর্যন্ত মুক্তি করতে পারলাম না। দেখো ইরফান, প্রত্যেকবারই আমি ওনাদের জামিন করানোর জন্য খুব আপ্রাণ চেষ্টা করে গেছি, কিন্তু সরকার পক্ষই ওনাদের জামিন বারে বারে আটকিয়ে দিচ্ছিল। সেই জন্যই এইখানে আমার আর কিছু করার থাকতো না। কিন্তু এইবার দলের সকল নেতাকর্মী চাইতেছে ওনাদেরকে জামিন করানোর জন্য। প্রেসিডেন্টেরও এই বিষয়ে মত আছে। এবার আর কোনোভাবেই শামসু আটকাতে পারবে না। আঙ্কেল, শুধু সরকার দলীয় না, এবার বিরোধী দলেরাও চাচ্ছে মোল্লা গ্রুপ যেন জামিনে মুক্তি হয়ে আসে। কারণ শামসুর অত্যাচারে বিরোধী দলেরাও কোনো রকমের কোনো মিছিল মিটিং করতে পারতেছে না। তাই এবার আমাদের কিন্তু পূর্ণ সাপোর্ট আছে। এবার আপনি চেষ্টা করবেন কোনোভাবে যেন জামিনটা মিস না হয়। যেভাবে হোক এবার মোল্লা গ্রুপকে জামিন করাইতেই হইব। লিয়াকত, বিরোধী দলের সভাপতি তরিকুল ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে। উনিও বিভিন্ন জায়গায় তদারকি করে রাখছে। এবার আর কোনো চিন্তা করো না লিয়াকত। এবার যেভাবে হোক সবাইকে না পারলেও মোল্লা ভাই, হাজি ভাই আর তোমার ভাই মতির জামিনের একটা ব্যবস্থা করবই। আপাতত ওনাদের তিনজনকেই বের করার একটা ব্যবস্থা করেন। ওনারা বাইরে আসলে বাকিদেরকেও বের করা কোনো ব্যাপার হইব না। আগে এই তিনজনকে যেভাবে হোক এবারের হিয়ারিংয়ে জামিন করানোর একটা ব্যবস্থা করেন। দরকার পড়লে জজ যদি টাকা পয়সা চায় সেগুলো দিতে আমরা রাজি আছি। তাও কোনোভাবে যেন এবারের ডেটটা মিস না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। কি বললাম তোমাদেরকে? তাইলে তোমরা এবার ছেলে পেলে নিয়া ফুলের মালা সহ আদালতের বাইরে অপেক্ষা করবে। ইনশাআল্লাহ ওনাদেরকে সঙ্গে নিয়ে আমি বের হয়ে আসব। এবার আর কোনোভাবে মিস হইব না। 100% তোমরা নিশ্চিত থাকতে পারো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল,
চলে গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যাও, কোনো রকমের টেনশন করো না, আমি তো আছি। তাহলে কি করব বলো বাচ্চু? কাশেম টিভির পক্ষ থেকে তো ওদের লাইভ অনুষ্ঠানে আমাকে অতিথি হওয়ার জন্য বারবার ডাকতেছে। তা আপনার প্রতিপক্ষ হিসাবে কাকে আনতে চাইতেছে সেই সম্পর্কে কি কোনো কিছু বলছে? হ, জনতা পার্টির সেক্রেটারি কোপা শামসুকে আমার প্রতিপক্ষ হিসাবে আনতে চাইতেছে ওরা। কি বলো, অনুষ্ঠানে কি যাওয়াটা আমার উচিত হবে বলে মনে করো তুমি? কি বলেন তরিকুল ভাই? সরাসরি ওই বাঘের মুখে যা পড়বেন? শামসু যে ভয়ঙ্কর লোক, ওর সাথে কথা বলতে হইলে তো হিসাব কিতাব কইরা তারপর কথা বলতে হইব। যদি মুখের ফাঁক দিয়া উল্টা পাল্টা কোনো কথা বের হইয়া যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, কথাটা মাথায় রাখেন। আমিও তো সেটাই চিন্তা করতেছি। সরাসরি শামসুর মুখোমুখি হওয়াটা কি ঠিক হইব? যদি কোনো রকমের কোনো ঝামেলা হয়ে যায় এর দায়ভার পরে কে নিব? তুমি কি বলো বাচ্চু? যদি ব্যক্তিগতভাবে আমার মতামত চান তাহলে আমি বলবো এই অনুষ্ঠান আপনার বর্জন করাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হইব। কারণ ওইখানে শামসুর মুখোমুখি হওয়াটা আপনার জন্য মোটেও ঠিক হইব না। কারণ শামসু খুবই ভয়ঙ্কর লোক। ওর সামনে কথা বলতে গেলে অনেক সময় অনেক বিষয় নিয়ে কথা উঠে যাইব। তখন যদি শামসুর মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু আবার আরেক বাড়তি ঝামেলা তৈরি হইতে পারে। তাই আপনার অনুষ্ঠানে না যাওয়াটাই ভালো। তাইলে তাই হোক, ওরা যতই বলুক, বিভিন্ন ব্যস্ততা দেখাইয়া ওদের এই অনুষ্ঠান স্কিপ করে যাইতে হইব। আমারও মন চাইতেছে না যে শামসুর মুখোমুখি যায়া কথা বলি। তরিকুল ভাই, আগামী দিন তো কাদের মোল্লা গ্রুপের হিয়ারিং এর ডেট। এবার কি ওদেরকে নরেশ উকিল কোনোভাবে জামিন করাইয়া বের করে নিয়ে আসতে পারবো? আমি তো সব রাস্তা তেলতেলা করে দিয়ে আইছি, এখন নরেশ উকিল বাকিটা করব। মনে হয় এবার ওদের জামিনটা হয়ে যাইতে পারে, কারণ জনতা পার্টির বেশিরভাগ নেতাকর্মী চাচ্ছে মোল্লা গ্রুপের জামিন যেন হয়। শুনলাম সভাপতিও নাকি আগের চাইতে সুর নরম করছে, আর সভাপতি যদি সুর নরম করে তাহলে ওদের জামিন আর কেউ আটকাতে পারবে না। যদি চলে বলে মোল্লা গ্রুপকে আমরা জামিনে বের করে আইনা জনতা পার্টিতে আবার ইনভলভ করতে পারি তাহলে শামসুর ক্ষমতা কিছুটা কমে যাবে। তখন আমরা আন্দোলন করে আরো মজবুতভাবে সরকারের ভিত্তি নড়াতে পারবো। সেজন্য আগে আমাদেরকে মোল্লা গ্রুপকে যেভাবে হোক জামিনে বের করে নিয়ে আসতে হবে। সেই জন্যই তো বাচ্চু এত দৌড়ধাপ পারতেছি। কোনোভাবে যদি মোল্লা গ্রুপকে জামিনে বের করে নিয়ে আসতে পারি তাহলে সবচাইতে বেশি আমরাই লাভবান হব। তাই তো এত দৌড়ধাপ পারতেছি। ভাই চলেন তাহলে, নেতা কর্মীরা মনে হয় এতক্ষণে পার্টি অফিসে আইসা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওদের সাথে আলোচনা করতে হইব না? হ বাচ্চু চলো। কেরে তগর প্রোগ্রাম কি শেষ হইছে নাকি? হ চাচা, মাত্রই প্রোগ্রামটা শেষ কইরা নেতা কর্মীদেরকে বিদায় দিয়ে দিলাম। তা চাচা, হাবিব ভাই বলল আপনি নাকি আজকে আর পার্টি অফিসে আসবেন না, আমাদেরকেই প্রোগ্রামটা সম্পূর্ণ করতে বলছেন। সেজন্য আমরা আরো তাড়াহুড়া কইরা প্রোগ্রামটা শেষ করে দিলাম। আপনি আসবেন যদি জানতাম তাহলে তো আর একটু দেরি কইরাই প্রোগ্রামটা শুরু করতাম।
সমস্যা নাই তোতা, তোরা যে আমারে ছাড়া প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ করছস এতে আমি খুশি। ডিসির সাথে মিটিংয়ের কথা ছিল তো ভাবলাম ওইখান থেকে আসতে মনে হয় দেরি হইব, তাই তোদেরকে আর অপেক্ষা না করে এই প্রোগ্রামটা শুরু করতে বলছিলাম। তা মাস্টার, ওইখানে ওই রকম দাঁড়াই রইলাকে আইসা, এদিকে আইসা বস, তারপর কথা বলি। তা না আইসাই সেই যে দাঁড়াইছ আর নড়াচড়াই করতেছ না। তা মাস্টার, হঠাৎ করে আবার ডিসির সাথে কি বিষয় নিয়ে বলছিলা? তেমন কিছু না, ইউনো মাহফুজকে নরসিংদী থেকে সিবিআই গ্রেপ্তার করছে তো, তা ওরে বগুড়াতে নিয়ে আসতেছে, সেই বিষয় নিয়েই ডিসির সাথে একটু আলোচনা করলাম। বলো কি মাস্টার, অবশেষে তাহলে আরিফের পর ইউনো মাহফুজ পুলিশের হাতে গ্রেপ্তার হইল? যাক, ভালোই হয়েছে। দুর্নীতিবাজরা যে পালিয়ে থাকতে পারে নাই, এটাই সবচাইতে। হয় শফিক ভাই, দুর্নীতিবাজরা কখনোই দুর্নীতি কইরা জনগণের আড়ালে থাকতে পারে না। এই ঘটনার সাথে আরও যারা যারা জড়িত আছে অচিরেও তারাও গ্রেপ্তার হইতে চলতেছে, চিন্তা করেন না কোনো। তুমি হাবিব যেভাবে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলতেছ, তাতে করে মনে হইতেছে এই ঘটনার সাথে আমি সরাসরি জড়িত। হে হাবিব ভাই, শফিক ভাই, আপনারা থামেন তো দেখি, দলীয় আমার কিছু আলোচনা করার আছে। বগুড়াতে অনেক দুর্নীতি হইতেছে। হে হাবিব ভাই, শফিক ভাই, আপনারা থামেন তো দেখি, দলীয় আমার কিছু আলোচনা করার আছে। বগুড়াতে অনেক দুর্নীতি হইতেছে। শোনো দুর্জয়, রিমান্ডে থাকা ওদের দুজনের তো জবানবন্দি শুনলাই। এখন দ্রুত ফোর্স নিয়ে তুমি আদাবর বস্তিতে চইলা যাও, দেখো লতিফকে ওই জায়গায় পাওয়া যায় কিনা। লতিফকে পেলেই এই গাড়ি সম্পর্কে আমরা অনেক তথ্য বের করতে পারবো। এই গাড়িটা লতিফের কাছ থেকে কারা নিয়েছিল সেটা যদি জানতে পারি, তাহলে ওদের উপর হামলাকারীর সন্ধানও আমরা খুঁজে বের করতে পারবো। আচ্ছা স্যার, কোনো সমস্যা নাই। আমি এখনই দ্রুত ফোর্স নিয়ে আদাবর বস্তিতে চলে যাইতেছি। ওদের দুইজনের বলা তথ্য অনুযায়ী দেখি লতিফকে ওর গার্লফ্রেন্ডের বাসায় খুঁজে পাওয়া যায় কিনা। খুঁজে পাওয়া গেলে আমি দ্রুত ওদেরকে গ্রেপ্তার করে স্টেশনে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। আপনি কোনো রকমের কোনো চাপ নিয়েন না, বিষয়টা আমি দেখতেছি স্যার। তুমি যত দ্রুত সম্ভব কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। শামসুর অত্যন্ত কাছের ছোট ভাইয়ের উপর হামলা হয়েছে, আর আমরা প্রশাসন যদি এই ব্যাপারে শামসুকে সাহায্য করতে না পারি, এটা কিন্তু আমাদের আত্মসম্মানে লাগবে। শামসুর ছোট ভাইয়ের উপর হামলাকারীকে যত দ্রুত সম্ভব আমাদের খুঁজে বের করতে হবে। আজকে প্রায় 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ধরতে পারলাম না। বিষয়টা কিন্তু আমার মাইন্ডে লাগতেছে। শামসু বারবার এই বিষয়টা নিয়ে আমারে ফোন দিতেছে, তাই দ্রুত তুমি ওকে ধরার ব্যবস্থা করো। স্যার, এই মামলার লিড যেহেতু একবার খুঁজে পাইছি, এবার আর কোনোভাবে ওরা আমাদের হাত থেকে বাঁচতে পারবো না। ওই গ্যারেজের মালিক লতিফকে একবার ধরে নিয়ে আসি স্যার, তারপর দেখেন কিভাবে ওই হামলাকারীদের খুঁজে বের করি। লতিফের কাছ থেকেই সম্পূর্ণ তথ্য খুঁজে বের করা যাইব। আমি স্যার দ্রুত ফোর্স নিয়ে চলে যাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে দুর্জয়, তুমি তাহলে বের হয়ে যাও, আমিও বের হইব।
শামসুর সাথে দেখা করতে হইব। শামসু দেখা করার জন্য ফোন দিয়েছিল আমারে, হয়তো বা জরুরি কোনো তথ্য শেয়ার করতে পারে। তাহলে আমি বের হয়ে গেলাম। তুমি এদিকে দায়িত্ব হাসানকে বুঝিয়ে দিয়ে তুমি ফোর্স নিয়ে অতি দ্রুত আদাবর বস্তিতে চলে যাও। কে সম্রাট আইসস? বসেক। তারপর কি অবস্থা সম্রাট? লতিফের সম্পর্কে কি নতুন কোনো তথ্য পাইলি? শামসু, ওর সম্পর্কে নতুন করে কিছু তথ্য বের করছি। ওর গ্যারেজের 2 জন কর্মচারীকে ধরে নিয়ে আসার পর ওরা কিছু তথ্য দিছে আমার কাছে। এই লতিফ আদাবর বস্তিতে ওর এক গার্লফ্রেন্ড আছে, সেইখানে মাঝে মাঝেই সময় কাটায়। আমি অলরেডি দুর্জয়কে ফোর্স সহ বস্তিতে পাঠাই দিছি ওরে তুলে নিয়ে আসার জন্য। ওরে তুলে নিয়ে আসলেই হয়তো বা ওর কাছ থেকে গাড়িটাকে ভাড়ায় নিয়েছিল সেই সম্পর্কে কিছু তথ্য বের করা যাইব। আর ওর কাছ থেকে গাড়ি ভাড়া করা ব্যক্তির সন্ধান যদি আমরা একবার বের করতে পারি, তাহলে আমরা এই হামলাকারী পর্যন্ত পৌঁছে যাব। শামসু, ওরে আগে ধরে নিয়ে আসুক দুর্জয়। সম্রাট, কথা একদম ঠিক বলছস তুই। এই লতিফকে ধরতে পারলেই ওর কাছ থেকেই হামলাকারীর সন্ধান খুঁজে বের করা যাইব। এই লতিফ কিন্তু মোটেও ভালো লোক না। গ্যারেজের বিপরীতে ওই বিভিন্ন রকমের মাদকের ব্যবসা থেকে শুরু করে অস্ত্র চোরা কারবারি সব রকম কাজই করে। রমজান ওরে খুব ভালো করেই চিনে। অতএব ওর কাছেই এই হামলাকারীর সম্পর্কে তথ্য বের করা যাইব। ওরে আগে যেভাবে হোক ধরে নিয়ে আসে। ওরে ধরে নিয়ে আসতে পারলেই দেখবি রমজানের উপর কে হামলা করছিল সেই তথ্য কিভাবে সুর কইরা বের হয়ে আসে। আমার তো সেটাই মনে হইতেছে। এই লতিফই নাটের গুরু। ওর কাছে সব তথ্য বের করা যাইব। সেজন্যই তো আমি দ্রুত দুর্জয়কে পাঠাইলাম ওরে ধরে নিয়ে আসার জন্য। ওরে একবার হাতে পাইলেই তাহলে আমরা এই সম্পর্কে বিভিন্ন রকমের নতুন তথ্য বের করতে পারবো। তুই শামসু কোনো রকমের কোনো টেনশন করিস না। যেভাবে হোক রমজানের উপর হামলাকারীর সন্ধান আমরা ঠিকই বের করে নিয়ে আসব। রমজানের উপর হামলা মানে তোর উপর হামলা করা। এটাকে কি প্রশাসন ঢিলেভাবে দেখবে? অবশ্যই ওরে যেই গর্তে লুকিয়ে থাক না কেন সেইখান থেকেই টাইনা বের করে নিয়ে আসবো। এটা এই সম্রাটের পার্সোনাল বিষয়। শোন সম্রাট, আমি কিন্তু আর একটা বিষয় সন্দেহ করতেছি। যদি আমার সন্দেহ ভুল না হয় তাহলে কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে যাইব। আমার মনে হয় সম্রাট দেশে হয়তো বা দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকা ডেন্ডি শাকিল আবারও দেশে ঢুকছে। কেন শামসু, তোর হঠাৎ এই কথা মনে হইতেছে কেন? ডেন্ডি শাকিল দেশে ঢোকার তো কোনো কারণ দেখতেছি না। ওই হঠাৎ কইরা কি কারণে দেশে ঢুকবো? তোর এইটা সন্দেহ হওয়ার কারণ কি সেটা আমার আগে বলতো দেখি শামসু। তাহলে আমিও হিসাবটা মিলাইতে পারি কিনা দেখি কোন কারণে এক্স্যাক্টলি তুই সন্দেহ করতেছস ডেন্ডি শাকিল আবারও দেশে ঢুকছে। শোন সম্রাট, কিছুদিন আগে যে আইজিকে গ্রেপ্তার করতে যায়া একদল সন্ত্রাসীদের সাথে আমাদের গোলাগুলি হয়েছিল, সেই গোলাগুলিতে
যে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছে তারা সবাই ছিল জ্যাকির লোক, আর জ্যাকিও সেই হামলায় নিহত হয়। আর এই জ্যাকি ছিল মূলত ডেন্ডি শাকিলের খুব কাছের লোক। ওরে হত্যা করার পর থেকেই রমজানের উপর এরকম হামলা শুরু হয়েছে। আমার সাথে ডেন্ডি শাকিলের অনেক আগে থেকেই একটা ঝামেলা চলতেছিল। আমার কারণে ওই বাধ্য হইয়া দেশ ছাড়ছে। আবার ওর ছোট ভাইকেও হত্যা করলাম আমি। সব মিলাইয়া আমার মনে হইতেছে ডেন্ডি শাকিল আবারও প্রতিশোধ নেওয়ার জন্য দেশে ঢুকছে। সমস্যা নাই শামসু, যদি শাকিল দেশে ঢোকে তাহলে আমি ওরে বাহবা দেই, কারণ ওর মতো সন্ত্রাসী বাংলাদেশে অনেক ধরনের ক্রাইম কইরা ভারতে পালাইয়া বাইসা আছে। ওর অপরাধের শাস্তি হওয়া দরকার। ওই দেশে ঢুকছে মানে এবার নিশ্চয়ই ওকে আমার হাতে ধরা পড়তে হইব। আগের বার তো ওর বাবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিয়ার হাজি সিদ্দিক ওরে দেশ থেকে পালাইতে সাহায্য করছিল। এবার দেখব ওরে কে দেশ থেকে পালাতে সাহায্য করে। আমার মনে হয় ওর পাপি ওরে দেশে আবারও টাইনা নিয়ে আইছে। এবার আর ওই সম্রাটের হাত থেকে কোনোভাবেই রক্ষা পাইব না শামসু। এবার শাকিল আমার হাতে নিশ্চয় ধরা পড়ব। শোন সম্রাট, রমজানের উপর হামলাকারীর সন্ধান তোরা যদি বের করতে পারস তাহলে ডেন্ডি শাকিল সম্পর্কে তোরা অনেক তথ্য বের করতে পারবি। আমি আর রমজান বিভিন্ন অ্যানালাইজ করে দেখছি যে এই ঘটনা 100% ডেন্ডি শাকিলই ঘটাইছে। কারণ বর্তমানে দেশে এরকম অরাজকতা সৃষ্টি করার মতো আর কোনো সন্ত্রাসী জীবিত নাই। এখানে হাজি সিদ্দিকের বেটাকে সন্দেহ করা হয়েছে, কিন্তু যেহেতু ওর বাড়ি এই গোলাগুলিটা হয়েছে, হাজি সিদ্দিকের ছেলে ওই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা সম্পূর্ণ সব দিক দিয়েই ডেন্ডি শাকিলকে নির্দেশনা দিতেছে। আর ডেন্ডি শাকিলকে অতি তাড়াতাড়ি আমাদের ধরতে হইব, তা না হলে সমস্যা আছে। তুই শামসু একদম কোনো রকমের কোনো টেনশন করিস না। আমি সম্রাট যতক্ষণ পর্যন্ত এই দায়িত্বে আছি ততক্ষণ পর্যন্ত দেশে নতুন করে আর কোনো সন্ত্রাসীদের আগমন হইতে দেব না। যে সন্ত্রাসী মাথা চারা দিয়ে দাঁড়াইতে চাইব ওরই আমি মাথা কেটে ফেলবো। এতদিন বিভিন্ন নেতাকর্মীদের কারণে মন খুলে কাজ করতে পারি নাই। এখন যেহেতু সম্পূর্ণ পাওয়ার আমাকে দিয়ে দিছস, এবার দেখতে পারবি এই সম্রাট কি করতে পারে। সেই বিশ্বাস তোর উপর আছে বলেই তো তোর এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি। শোনেক সম্রাট, সামনে কিন্তু আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছি। এবার মনে হয় হাজি সিদ্দিক আর মোল্লা গ্রুপের জামিনটা কোনোভাবে আটকাতে পারবো না। ওরা হয়তোবা এবারে শুনানিতে বের হয়ে আসতে পারে। আর ওরা যদি বের হয়ে আসে তাহলে কিন্তু নতুন করে আবার আরেকটা সংগ্রাম শুরু হয়ে যাইব। ওরা বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ক্ষতি করার জন্য চারদিক দিকে আক্রমণ করে বসবো। কথায় আছে না, কুকুরের লেজ কখনোই সোজা হয় না। ওদেরকে যতই শিক্ষা দেই কেনা কেনা ওরা কোনোভাবেই শুধরাবে না। তাই তোকেও প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে হবে। বলিস কি রে শামসু, মোল্লা গ্রুপের জামিন হয়ে যাইব মানে ওদের জামিন কিভাবে হয়? ওরা যে আকাম কইরা গেছে আর এই তো কিছু করার পরেও ওদেরকে কিভাবে জামিন দিতে পারে? প্রেসিডেন্ট কি এ বিষয়ে কোনো কিছু জানে না? প্রেসিডেন্ট এত কিছু জানার পরেও কিভাবে ওদেরকে জামিনে দিতে চায়? প্রেসিডেন্ট যদি
এইখানে বাগড়া দেয়, তাহলে ওরা তো হাজার চেষ্টা কইরাও কোনোদিন জামিন পাইব না। প্রেসিডেন্টকে বিষয়টা তোরা জানাস না এখনো? তুই যে কি বলস না প্রেসিডেন্ট জানে না মানে? প্রেসিডেন্টই তো চাইতেছে মোল্লা গ্রুপের জামিন করাইতে। এই প্রেসিডেন্টের ভিতরেই আসলেই সব গাবলা আছে। প্রেসিডেন্টই ওদেরকে জামিন করাইয়া বের করা আনার পয়তারা করতেছে। প্রেসিডেন্ট হচ্ছে আসলেই ক্ষমতালোভী লোক। আমরা এতদিন ওরে অন্ধবিশ্বাস করে আইছি, কিন্তু যতই দিন সামনে যাচ্ছে ততই প্রেসিডেন্টের আসল চেহারা সকলের সামনে উন্মোচন হইতাছে। বলিস কি রে শামসু, এই প্রেসিডেন্টকে এতটা সম্মান দিতাম আমি, আর সেই প্রেসিডেন্টও অবশেষে তাহলে ওদের মতোই দুই নাম্বারির সাথে জড়িয়ে গেল। এটা কোনো কথা হইল শামসু? প্রেসিডেন্ট তো আগে কখনোই এমন সিদ্ধান্ত নিত না। উনি নিজের চাইতেও জনগণের প্রতি বেশি চিন্তা করত, আর সেই প্রেসিডেন্টই এখন ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তোরে বললাম কি সম্রাট, প্রেসিডেন্টই এখন সকল নষ্টের মূল। ওনাকে দলের বিভিন্ন দুর্নীতিবাজ লোকেরা উল্টাপাল্টা বুঝিয়ে ওনার মগজ ধুলাই করে ফেলেছে। আসলে মোল্লা গ্রুপ জেলে যাওয়ার পর থেকে তো দলের অন্যান্য সদস্যরা কোনো রকমের কোনো দুর্নীতি করতে পারতেছে না, যার কারণে সকলে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ওরা সকলে চাইতেছে জনতা পার্টি থেকে আমাকে মাইনাস করে মোল্লা গ্রুপকে আবার ইন করার জন্য। আর প্রেসিডেন্টও ওদের কথায় ওদেরকে সায় দিতেছে। সামনে হয়তোবা অনেক বড় একটা খেলা খেলতে হইব আমাদের। মনে হইতেছে প্রেসিডেন্টকে এবার অবসরে পাঠাইতে হইব। তুই কিন্তু সবসময় স্ট্রং থাকিস। শোন শামসু, আমি সম্রাট কখনোই কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করি নাই, ভবিষ্যতেও করব না। তোর এই যুদ্ধ যদি ন্যায় ও সত্যের পক্ষে হয়, অবশ্যই এই সম্রাট সবসময় তোর সঙ্গেই থাকবে। তুই আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট পেয়ে যাবি। আমাকে কি করতে হইব সেটা তুই শুধু আমাকে বলে দিবি, দেখবি তোর এই দোস্ত তোর জন্য সবই করে দিবে। সেটা সময় হইলেই তোরে আমি জানাই দিব। আর শোন, সেলিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আগামীকালকেই সংবাদ সম্মেলন ডাইকা তোরে সাধারণভাবে পুলিশের আইজি হিসাবে ঘোষণা করা হইব। তুই এখন গিয়ে সব রকম প্রস্তুতি নিয়ে রাখ। আগামীকালকেই সেলিম ভাই সংবাদ সম্মেলন ডাইকা তোরে কিন্তু দেশব্যাপী ঘোষণা করে দিব যে তুই হচ্ছিস নেক্সট আইজি। সেইভাবে প্রস্তুতি নিয়ে যা।